আচ্ছা স্যার, সবাই একটু মনোযোগ দাও, এদিকে তাকাও বাবা। আজকে আমরা যে টপিকটা পড়বো এই টপিকটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা, এবং আই গ্যারান্টি ইউ এই টপিকটা খুব টাফেস্ট টপিকগুলোর মধ্যে একটা। অর্থাৎ এই টপিক থেকে যে ম্যাথগুলো আসে ইউজুয়ালি বোর্ডে একটু কম আসে, কিন্তু স্কুলগুলোতে বা বিভিন্ন টেস্ট পরীক্ষাতে তোমার আটকানোর জন্য যখন প্রশ্নগুলো করতে চায় তখন এই টাইপের ম্যাথগুলো দেয়। আমি একটু বলি, আমরা আজকে পড়তেছি এসএসসির ফিজিক্স চ্যাপ্টার কত বাবা? চ্যাপ্টার 3। টপিকের নাম কি? ঘর্ষণ বল। ওকে বাবা, চলো আমি আগে আমার মতো করে বেসিক দিতে থাকি, তারপরে তোমার বইয়ের ভাষা যেসব বেসিক গুলো আছে সেগুলো দিতে থাকবো, পাশাপাশি এক্সট্রা টপিক গুলো তোমাকে পড়াতে থাকবো। এবং আমি এক পাশে, হাতের ডান পাশে অথবা বাম পাশে যে কোনো এক পাশে লিখে দিব যে এগুলো হচ্ছে এক্সট্রা। এখন তুমি বলবা এক্সট্রা জানার কি দরকার? বিলিভ কর বাবা, এক্সট্রা জানলে ওই যে বললাম না, কলেজগুলোতে বা বিভিন্ন টেস্ট পরীক্ষায় বা প্রি টেস্ট পরীক্ষায় তোমাকে আটকানোর মতো যখন প্রশ্ন দিতে চাইবে, ঠিক আছে স্যার, তখন তুমি ওই এক্সট্রা টপিক গুলার বেসিক দিয়া তুমি এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা। কথা কি আমার বুঝতে পারছি? বলা যায় কিছুটা ইন্টারেক্ট টপিকও স্যার ঢুকাবো, ইনশাল্লাহ অত কঠিন হবে না, আই প্রমিস ইউ। ওকে বাবা, কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন করিও, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। চলো স্টার্ট করি ঘর্ষণ বল। আগে স্যারের মতো করে বেসিক দেই। হোয়াট ইজ ঘর্ষণ বল? দেখো বাবা, কোন একটা বস্তু যখন মুভ করে কোন একটা সারফেসের উপরে, কোন একটা বস্তু যখন মুভ করে কোন একটা সারফেসের উপরে, তখন অটোমেটিক সারফেস এবং ওই বস্তুর মধ্যে একটা বল ক্রিয়েট হয়। সেই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে ঘর্ষণ বল বুঝবা। বাইক অ্যাক্সিডেন্ট তো ছেলেদের অহরহ হয়, বা তোমরা দেখছো বাইক অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট গুলি তো দেখছো। একটু বাইক অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করো। বাইক অ্যাক্সিডেন্টে কি হয়? বাইকটা যখন অ্যাক্সিডেন্ট করে তখন তুমি ছিটকায় পড়ে যাও। ছিটকায় পড়ে তুমি কই পড়ো বলো তো? তুমি রাস্তায় পড়ো। রাস্তায় তোমার মনে করো হাতের উপরে তুমি পড়লে, এই যে হাতের উপরে এবার ছেঁচড়ায় ছেঁচড়ায় গেলা, তোমার হাতের কি হয় বলো তো বাবা? 12টা বাজে 13টা বাজে। কথা বুঝতে পারি নাই। হাতের এদিকে যত চামড়া আছে সব ছিলে যায়। কেন ছিল? কেন ছিল? এই ঘর্ষণ বলের কারণে। কারণটাকে একটু দেখো। এইটা হচ্ছে সেই রাস্তা, আর মনে করো এটা তোমার হাত, কথার কথা এটা তোমার হাত। তাহলে বাইক অ্যাক্সিডেন্টের কারণে তোমার হাত এই দিকে মুভ করতেছিল। ওই যে বাইক অ্যাক্সিডেন্টের কারণে কি তুমি উড়ে গেছো? উড়ে গিয়ে রাস্তার মধ্যে এরকম ছেঁচড়ায় ছেঁচড়ায় সামনে আগাইছো না? তাহলে মনে করো এই যে আমার হাতটা এরকম ছেঁচড়ায় ছেঁচড়ায় সামনে আগাইতেছে। আচ্ছা আমার না, সরি, তোমার হাত, অবশ্যই, আল্লাহ মাফ করো। আচ্ছা, সো তোমার হাতটা এরকম ছেঁচড়া ছেঁচড়া সামনের দিকে আগাইতেছে। ইউজুয়ালি আমরা এই বলটাকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি। বড় হাতের এফ দ্বারা বুঝাই যে বস্তুটা কোন দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছি কিনা বাবা? ঠিক রাস্তার মধ্যে কিরকম পিচ আছে না? রাস্তা কি পিচ ঢালা রাস্তা না? রাস্তার মধ্যে এরকম পিচ থাকে। তারপর তোমার হাতের সারফেসের সাথে পিচের মধ্যে একটা কি হয়? ঘর্ষণ হয়। মনে রাখবা, ঘর্ষণ হয় সব সময় তোমার গতির বিপরীত দিকে। তোমার গতি কোন দিকে? এইদিকে না? তাহলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। ইউজুয়ালি আমরা ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। ইউজুয়ালি আমরা ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করি বাবা? ছোট হাতের এফ দ্বারা। আমি কি কথা বুঝতে পারছি? সত্যি কি কথা বুঝছো? আচ্ছা, তাহলে তোমার হাত সামনের দিকে মুভ করতেছে, তোমার হাতের বিপরীত দিকে তুমি একটা বল ফিল করবা, যে বলটার নাম ঘর্ষণ বল। এই দুইটা বলের কারণে বাবা, দুইটা বস্তু যদি, দুইটা টান যদি দুই দিকে কাজ করে তখনই না বস্তু ছিঁড়ে যায়। তুমি দেখিও চিপসের প্যাকেট, তুমি দুই দিক থেকে টান দাও। আরে বাবা বুঝোস নাই, চিপস খোলস নাই কোনোদিন? দাঁত দিয়ে চিপস খুলোস কেমনে? তুই হাতের টান দাস একদিকে, দাঁতের টান দাস আরেকদিকে, বা দুই হাত দিয়ে যখন খুলোস চিপসের প্যাকেটটা কি দুই দিকে টান দাস না? ঠিক সেরকম দুই বল দুই দিকে কাজ করতেছে, তোর হাত ছিলে গেছে। দ্রুত বুঝোস নাই আমার কথা? দুই হাত দুই দিকে কি হয়েছে? তোর হাত দুই দিকে দুইটা বল ফিল করছে, আল্লাহ একবারে তোর হাত রে একবারে চিপসের প্যাকেটের মতো ছিলে দিছে। কথা বুঝোস নাই তুই? কিন্তু কোনোদিন চিপসের প্যাকেটে কি দুই একই দিকে দোনো বল দিয়ে খুলতে পারছো চিপসের প্যাকেট? মনে করো চিপসের প্যাকেট আমরা কেমন খুলেছি, তো এভাবে খুলি না, তুমি দুইটা একই দিকে দিও, এরকম একই দিকে দিও, সামনে বল দুইটা সামনে দিও, দেখো খুলিও চিপসের প্যাকেট খুলিও। ঠিক একই রকম ঘর্ষণ বল যদি সামনে কাজ করতো তাহলে আমার হাত ছিলতো না। অলওয়েজ মনে রাখবা, ঘর্ষণ বল কি? বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। আমার কি কথা আর বুঝাইতে হবে? তাহলে ইউজুয়ালি আমরা ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, আর বড় হাতের এফ দ্বারা বোঝাই হচ্ছে বস্তুর উপর যে বল কাজ করতেছে, বা যেই বলে বস্তুটা কি আছে বাবা? গতিশীল আছে। আমি কি কথা বুঝাতে পারছি সবাই রে? ওকে, এবার ঘর্ষণ বলে একটু সংজ্ঞাটা লিখে ফেলো দ্রুত। হ্যাঁ, রাস্তা, এক্স্যাক্টলি, ভালো একটা কথা বলছে। অবশ্য রাস্তায় তো পিচ দেওয়াই হয় ঘর্ষণ তৈরি করার জন্য। শোনো না, অবশ্য রাস্তায় তো পিচ দেওয়া হয় ঘর্ষণ তৈরি করার জন্য। হি ইজ রাইট বাবা, ওটা বদ্ধ করে রাখছি বাবা, দাঁড়া একটু পরে চালু করতেছে, দাঁড়া।
আমার কথা শোন, রাস্তায় কেন আমরা পিচ ঢালা রাস্তা বানাই? যাতে ওই গাড়ির টায়ারের মধ্যে, মানে যাতে গাড়িতে ব্রেক করলে ওই টায়ারের সাথে রাস্তার মধ্যে ঘর্ষণ হয় এবং ঘর্ষণ হয়ে আমার গাড়িটা যাতে থেমে যায়। কথা বুঝতে পারি না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝোস নাই? আমার গাড়িটা থামানোর জন্য তো এরকম পিচ করছি, এরকম উঁচা 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 নিচে করে পিচ করছি। কথা বুঝোস নাই বাবা? কিন্তু আনফরচুনেটলি তোরও অ্যাক্সিডেন্ট হয়ে যায় পিচের মধ্যে। ক্লিয়ার আমার কথা? ঘর্ষণ বলে সংজ্ঞা লিখে ফেলো দ্রুত। লেখো। যখন কোন পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু গতিশীল হয়, এই গতিশীল বানানে গতি বানানে রস্বীকার, এরপর শীল বানানে দীর্ঘিকার, তাই না? আমি ভুল লিখে ফেলছি বাবা, একটু আচ্ছা এটা দিয়ে মুছে ফেলি। কোথায়? হ্যাঁ বসো বসো দ্রুত। যখন কোন পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, এদিকে সবাই এদিকে। যখন কোন পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু গতিশীল হয়, অর্থাৎ বস্তু এবং পৃষ্ঠের মধ্যে বস্তু এবং পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক বল কাজ করে। আপেক্ষিক বল না, সরি আপেক্ষিক বেগ, আমি বুঝাই দিব, সব বুঝাই দিব ইনশাল্লাহ। আপেক্ষিক বেগ কাজ করে যখন কোনো পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু গতিশীল হয়, অর্থাৎ বস্তু এবং পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক বেগ কাজ করে, তখন বস্তুর গতির বিপরীত দিকে যে বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। দ্রুত লেখা ফেলা, আমি বুঝাই দিচ্ছি। বাবা এই জায়গাটা সবাই মনোযোগ দেন, আমি বারবার বলতেছি ঘর্ষণ টপিকটা সত্যি টাফ আর ইম্পর্টেন্ট। সবাই দিকে তাকাও, কথাটা আমি কি বলছি। যখন কোনো পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু গতিশীল হয়, দেখো এই বস্তুটা এখানে চুপচাপ বসে আছে, হুট করে সে গতিশীল হয়ে গেল। একটা কথা বলি, স্থিতিশীল হইলেও না ঘর্ষণ বল কাজ করে, দেখাবো, একটু ওয়েট করো, দেখাবো বলবো। যখন কোনো পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু গতিশীল হয়, মনে করো এই বস্তুটাই, যে এই বস্তুটাই মনে করো এই বস্তু, এ দেখো সামনের দিকে আগানো শুরু করছে, কত বলে? এফ বলে, গতিশীল হওয়া শুরু করছে। গতিশীল হয় অর্থাৎ বস্তু এবং পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক বেগ কাজ করে। এই কথাটার মানে বুঝছো? পৃষ্ঠ এবং বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ কাজ করে। বাবা হোয়াট ইজ আপেক্ষিক বেগ? দ্রুত, দেরি করছস কেন? হোয়াট ইজ আপেক্ষিক বেগ? আপেক্ষিক বেগ হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বের করাকে আপেক্ষিক বেগ বলে। মনোযোগ হারায়ও না, এদিকে সবাই। কারো সাপেক্ষে কারো বেগ বের করাকে আপেক্ষিক বেগ বলে। রাস্তা তো স্থির, কিন্তু আমার গাড়িটা তো মুভ করতেছে, তাহলে গাড়ির সাপেক্ষে রাস্তার বা রাস্তার সাপেক্ষে গাড়ির বেগ যদি বের করি, তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। স্বাভাবিক না? রাস্তাটা তো চুপচাপ স্থির বসে আছে, আমার গাড়িটা সা করে চলতেছে, তাহলে আমি কি বলবো? রাস্তার সাপেক্ষে গাড়িটা গতিশীল। রাস্তার সাপেক্ষে গাড়ি গতিশীল না? কথা বুঝোস নাই? রাস্তার উপরে গাড়ি চলতেছে, তাহলে রাস্তার সাপেক্ষে গাড়ি গতিশীল। যেমন দেখো এই যে আমি এখানে দাঁড়ায় আছি, তুমি আমার পাশে দিয়ে দৌড়াচ্ছ, তাহলে আমি কি বলবো? আমার সাপেক্ষে তুমি দৌড়াচ্ছ, বা আমার সাপেক্ষে তুমি গতিশীল। আবার তোমার সাপেক্ষে কিন্তু আমি স্থিতিশীল। তুমি যখন আবার আমার দিকে তাকাবো, তখন বলবা হ্যাঁ এই লোকটা তো দাঁড়ায় আছে, তাহলে কি বলবা? আমার সাপেক্ষে ওই লোক মানে আমি কি বাবা? স্থিতিশীল। কথা বুঝোস নাই? আচ্ছা, তো এই কথাই স্যার বলছি, অর্থাৎ পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক বেগ কাজ করে। তার মানে কি, যে দুইটা পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক বেগ কাজ করতেছে। হ্যাঁ, পৃষ্ঠের মধ্যে কোন দুইটা পৃষ্ঠ? একটা হচ্ছে রাস্তার পৃষ্ঠ, আর একটা হচ্ছে বস্তুর পৃষ্ঠ। এই যে নিচের হাত রাস্তা, আমার নিচের হাত রাস্তা,
উপরের হাত হচ্ছে বস্তুর নিচের অংশ, পৃষ্ঠ। এই দেখো এদের মধ্যে মুভ, এই দেখো রাস্তা থামে আছে, এই যে গাড়ি চলতেছে, তাহলে এই দুইটার মধ্যে কি ঘর্ষণ হচ্ছে না? হ্যাঁ, কথা বুঝো নাই? এবং এই দুইটার মধ্যে কি আপেক্ষিক বেগ বিদ্যমান না? আপেক্ষিক বেগ কিভাবে বিদ্যমান? রাস্তাটা স্থির, গাড়িটা গতিশীল। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি সংজ্ঞাটা কি বলছি, যখন কোনো পৃষ্ঠের উপর অবস্থিত বস্তু গতিশীল হয়, অর্থাৎ বস্তু এবং পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক গতি কাজ করে বা আপেক্ষিক বেগ কাজ করে, মানে একজনের সাপেক্ষে আরেকজন মুভ করতেছে, তখন বস্তুর গতির বিপরীত দিকে যে বল কাজ করে, মনে রাখবি সবসময় ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। বস্তু যদি সামনের দিকে যায় তাহলে ঘর্ষণ বল তার পিছনের দিকে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে এইভাবেই এই ধরনের বলটাকে আমরা কি বলবো বাবা? ঘর্ষণ বল। সবাইকে আমার কথা বুঝছো? এবার টপিকের টাইটেল দাও, ঘর্ষণ বলের প্রকারভেদ। ঘর্ষণ বল 4 প্রকার। ঘর্ষণ বল কয় প্রকার বাবা? 4 প্রকার। নাম্বার 1, চার প্রকার। 1 নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি, তোমাদের বইয়ে কি 3 প্রকার দেওয়া? তোমাদের বইয়ে 4 প্রকার, আমি 3 প্রকার লিখেছি। তোমাদের বইয়ে কয় প্রকার দেওয়া? আচ্ছা আচ্ছা, এক কাজ করি, তোমাদের আবার ইন্টারভিউতে তোমরা 4 প্রকারই পড়বা, আমি 4 প্রকারই একসাথে শিখা দিই। ইন্টারের বইয়ে নাকি গাইডে? আচ্ছা, আমি 4 প্রকারই লেখা দিই ইন্টারে। আমরা সাধারণত স্কুলেও 4 প্রকার লেখাইছে। ওকে ডান, তাহলে আমরাও 4 প্রকার শিখি। এদিকে তাকাও বাবা, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, 2 নম্বর হচ্ছে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ। 3 নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ। হ্যাঁ বাবা মনে আছে। আর 4 নম্বর হচ্ছে জানি প্রবাহী ঘর্ষণ। 4 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বাস, চলো এখন আমরা বিসমিল্লাহ করে প্রথম টপিকে টাইলে দেই, স্থিতি ঘর্ষণ। লিখছো? একটু দ্রুত দ্রুত বাবা। ঘর্ষণের সংজ্ঞাটা তুমি পরে লিখিও, থাক, তুমি যেহেতু মিস করছো একটু ফাঁকা রাখো, তুমি এখান থেকে লেখা শুরু করো। আমরা এখন প্রথম যে টপিকটা শিখবো বাবা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। চলো শুরু করি। আগে সংজ্ঞাটা দিয়ে ফেলি। চলো আমরা স্থিতি ঘর্ষণের আগে সংজ্ঞাটা দেই, তারপর স্থিতি ঘর্ষণ কি সেটা বুঝা বলি। বলবো? দেখো, কোন তল এবং তলের উপর অবস্থিত বস্তুর মধ্যে, কোন তল এবং তলের উপর অবস্থিত বস্তুর মধ্যে যদি কোনো আপেক্ষিক গতি না থাকে, আপেক্ষিক গতি বা বেগ না থাকে, তবে যে ঘর্ষণ বল কাজ করে, তাকে স্থিতি ঘর্ষণ বল। দ্রুত লিখে ফেলো, দ্রুত। দেখো স্যার এটার মানে বুঝাই দিয়ে কি বলছি? স্থিতি ঘর্ষণ কি? কোন তল এবং তলের উপর অবস্থিত বস্তুর মধ্যে যদি কোনো আপেক্ষিক গতি বা বেগ না থাকে। তার মানে দেখো তো, এই রাস্তার সাপেক্ষে এই ইয়াটা, মনে করো এই বস্তুটা, এটা কি মুভ করতেছে স্যার? চিত্রিত দেখা যাচ্ছে, এর কোনো গতি নাই। মনে করো এটা সামনের দিকে মুভ করতেছে না, আগাচ্ছে না, তাহলে রাস্তার সাপেক্ষে এই বস্তুটা কি স্থির না? তবে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে কি বাবা? স্থিতি ঘর্ষণ। এখন তোমরা এখন কইতে পারবা, স্যার এ তো থাইমেই আছে, আবার ঘর্ষণ বল কি? এ তো থেমেই আছে, আবার ঘর্ষণ বল কি? এখন তো কোনো ঘর্ষণ বলই নাই। মুভ করলে না তখন না ঘর্ষণ বল কাজ করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, এই প্রশ্নটা আসতে পারে না মনে?
কথা বুঝো না। আমি আবার প্রশ্নটা করি, এই বস্তুটা তো স্থির হয়ে আছে কার সাপেক্ষে? এই রাস্তার সাপেক্ষে। হ্যাঁ, তাহলে এখন তোমার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার রাস্তার সাপেক্ষে যেহেতু বস্তুটা স্থির, তাহলে যেহেতু বস্তুটা মুভই করতেছে না, তাহলে ঘর্ষণ বল কেন কাজ করবে? আমি বলতেছি তারপরেও ঘর্ষণ বল কাজ করবে, এবং যেটা কাজ করবে সেটাকে বলি স্থিতি ঘর্ষণ। কারণটা কি দেখো, দেখো তো আমরা অনেক সময় এরকম হয় না যে একটা বস্তু, মনে করো এটা হচ্ছে রাস্তা, কথার কথা, আর একটা বস্তু এরকম আছে, একটা ভালো একটা বস্তু দিস তো, ভালো বস্তু বলতে তোদের মোবাইল, এই যে কম দামি মোবাইল, দেখতো এই যে, এটাকে আমি বলতেছি স্থিতি ঘর্ষণ। কিন্তু তোরা বলতেছস না স্যার কোনো ঘর্ষণ নাই। দেখো আমি যদি এই বস্তুটাকে হালকা একটু উপরে উঠাই, সমস্যা নেই, নিচে আঙ্গুল দিয়ে রাখছি, সাপোর্ট আছে, এই দেখো হালকা একটু উপরে উঠেছে এই তলটাকে, দেখা যায় হালকা উপরে উঠাইছে কিন্তু স্যার, সত্যি আমি আমি এই কাগজটাকে হালকা একটু উপরে উঠাচ্ছি, দেখো এই দেখো। ভালো হতো যদি একটু রাবার টাইপের কোনো বস্তু পাইতাম, রাবার টাইপের কিছু আছে তোর মোবাইলের পিছনে ইয়া আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, 200 টাকাতে হয়ে যাবে মনে হয় না? হ্যাঁ 1300। আচ্ছা দেখো, এই দেখো এটাকে আমি আশা করি অনেক দূর ইয়া করতে পারবো, এই দেখো এখনো বস্তু মুভ করতেছে না, দেখো আমি অনেক দূর কাট করছি, মুভ করতেছে? করতেছে না। বস্তুটা স্থির আছে না? হ্যাঁ স্থিরই তো, স্থিতি ঘর্ষণ। এরকম থাকলেও সেই ঘর্ষণ বলটা কাজ করে, কথা আমি বুঝতে পারি না। এক্স্যাক্টলি, দেখো না এই যে যখন এই বস্তুটা, এই দেখো গ্র্যাভিটি কিন্তু এটাকে নিচের দিকে টানতেছে, তাই না? এই বস্তুটা কিন্তু পড়ে যেতে চাচ্ছে, তারপরেও হয়তো ধরে নাও কোনো একটা কারণে পড়তেছে না। কারণটা কি? কারণ হচ্ছে বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলের মানটা বেশি, কার তুলনায়? এই পড়ে যাওয়ার তুলনায়। পড়ে যেতে গেলেও তো একটা বল কাজ করে, পড়ে যেতে গেলেও তো একটা বল কাজ করে, ওই পড়ে যেতে গেলে যে বল কাজ করে তার তুলনায় ঘর্ষণ বল, বিপরীত দিকে ঘর্ষণ বল বেশি, সেই বস্তুটা স্থির আছে, অতএব স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ফিল করে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্যার কি কথা বুঝতে পারছি? তোমরা কি বুঝছো? ওকে বাবা 91 পেজ বের করে দিত। আচ্ছা এবার যে পয়েন্টটা পড়াবো সেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, টপিকের টাইটেল দাও, মানে এটার ভিতরে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ভিতরে, দ্রুত স্থিতি ঘর্ষণের ভিতরে টপিকের টাইটেল দাও স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কি নাম বাবা? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আছে অনেকগুলা। টপিকের নাম কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কথা বুঝছো বাবা? কথা বুঝতেছো না? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, ব্র্যাকেটে লিখে রাখো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, যেখানে মিউটা হচ্ছে গুণাঙ্ককে ইন্ডিকেট করে, গুণাঙ্ক বুঝা দেবে জিনিসটা কি, আর এস দ্বারা বুঝা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে স্থিতি। একটু দাঁড়াও লিখে কিভাবে? এই যে এরকম বাবা, আমি আরেকবার বলি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা কিন্তু তোমার বইয়ের টপিক, আমি এখনো বইয়ের টপিকের বাইরে যাই নাই, মানে এক্সট্রা টপিক স্টার্ট করি নাই। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে? মিউ এস। কেন? কারণ মিউ দ্বারা গুণাঙ্ক বোঝায়, আর এস দ্বারা কি বোঝায় বাবা? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্থিতি। ওকে, এবার স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাটা একটু লিখে ফেলা, দ্রুত লেখো। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে লিখছো স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সীমান্তিক, বানান কি দীর্ঘিকার না রস্যিকার? হ্যাঁ দীর্ঘিকার। সীমান্তিক মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে, ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউ এস বলে। আমি শর্টকাটে মিউ এস লিখে দিলাম।
আসো, এবার এখানে দুইটা নতুন টার্ম আসা পড়ছে, দুইটা নতুন নাম আসছে। একটা নাম হচ্ছে সীমান্তিক মান, আরেকটা টার্ম হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া, ক্লিয়ার? মনে রাখবা, অভিলম্বিক প্রতিক্রিয়াকে ইন্টারের বইয়ে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এসএসসির বইয়ে, মানে তোমাদের বইয়ে, এই দেখো এইচএসসির বইয়ে হচ্ছে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এসএসসি অর্থাৎ তোমাদের বইয়ে এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে, যদিও দুইটা আসলে একই জিনিসই মিন করে। কথা বুঝতে পারছি? এবং সীমান্তিক মান যেটা, সেটাকে প্রকাশ করা হয় এফএস দ্বারা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফএস। আমি সবকিছু বুঝিয়ে দিব, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, বোর্ডে দেখা যাচ্ছে। তোমরা তোমাদের ইচ্ছা, আমি ম্যাথ করাইলে আর দিয়েও করাবো, ডাব্লিউ দিয়েও করাবো, একবার এক একটা দিয়ে করবো, তোমাদের যেটা ইচ্ছা। একটা দিয়ে করবো, যাও ডাব্লিউ দিয়ে করলাম, তোমাদের এসএসসিটা এসএসসি মতোই করলাম, সমস্যা নাই, একই যে লাও সেই কদু। না না, টিচার ইনশাল্লাহ কাটবে না, আর দিলেও কাটবে না, ডাব্লিউ দিয়েও কাটবে না। বাট আচ্ছা যাও, তোমাদের বই যেহেতু ডাব্লিউ দিয়ে লেখা, আমরা চলো ডাব্লিউ দিয়েই পড়ি। ওকে, আমরা ম্যাথ করার সময় ইনশাল্লাহ ডাব্লিউ দিয়েই করবো। এবার চলো চলো সীমান্তিক মানটা কি সেই জিনিসটা একটু বুঝায় বলি। আচ্ছা, সীমান্তিক মান লিখছি, মান কম শান লাগে। ওকে, বাবা সবাই একটু সারা দিয়ে তাকাও, টপিকের টাইটেল দাও সীমান্তিক মান। একটু বাবা এক কাজ করো, সূত্রটা লিখে ফেলি, এখনই সূত্রটা লিখে ফেলি। সূত্রটা লেখো, মিউ এস এর সূত্র একটা আছে, লিখে ফেলি। মিউ এস ইকুয়াল টু, এখানে লিখে ফেলি, এফ এস ডিভাইডেড বাই আর। আচ্ছা আর না, সরি আমি বলছি ডাব্লিউ দিয়ে শেখাবো, তো চলো লিখি ডাব্লিউ। আর কি জিনিস, ডাব্লিউ কি জিনিস, এগুলি স্যার এখনই বুঝাচ্ছি। এফ এস ডিভাইডেড বাই কি বাবা? ডাব্লিউ। বলো তো আরেকবার বলো, ওয়াসি বলো কি বলতে চাও? হ্যাঁ বাবা, আচ্ছা পাশে কি লিখে দিব কোনটা দ্বারা কি বুঝায়? যদিও এখানে লিখেই দিছি, পাশে কি তারপরে লিখে দিব এফ এস দ্বারা সীমান্তিক মান বুঝায়, আর ইয়া দ্বারা কি বুঝায়? ডাব্লিউ অথবা আর দ্বারা অভিলম্বিক প্রতিক্রিয়া। চলো এখনকার টপিকের আমরা টাইটেল দিব হচ্ছে সীমান্তিক মান, বা সীমান্তিক বলও দিতে পারো, সীমান্তিক বলের মান। আচ্ছা এক কাজ করো, টপিকের টাইটেল দাও সীমান্তিক ঘর্ষণ বল। এখনকার টপিকের টাইটেল দাও সীমান্তিক ঘর্ষণ বল। এগুলি মুছে দিলাম বাবা। এখনকার টপিকের টাইটেল দাও সীমান্তিক ঘর্ষণ বল। হ্যাঁ বাবা, না না স্থিতি ঘর্ষণ এখনো শেষ হয় নাই, এগুলি সবই স্থিতি ঘর্ষণের ভিতরেই, এই জন্য তো আমি স্থিতি ঘর্ষণ টাইটেলটা মুছি নাই, কথা বুঝো নাই। বাট আমরা এখন যে টপিকটা শিখবো এটা যে সীমান্তিক মান, এটার আরেকটা নাম আছে সীমান্তিক ঘর্ষণ বল। টাইটেল দাও সীমান্তিক ঘর্ষণ বল। আগে স্যার বুঝাবো, তারপরে স্যার সীমান্তিক ঘর্ষণ বল কি সেটা লিখে দিব। ওকে, স্যারের দিকে তাকাও। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা আমি এক কাজ করি, এই বস্তুটাকে ফ্রেশ করে এখানেই আঁকি। দেখো আমার একটা পৃষ্ঠের উপরে, সবাই মনোযোগ, এই পৃষ্ঠ বা রাস্তার উপরে আমার এই বস্তুটা আছে, ক্লিয়ার? বাবা একটু স্যার দিয়ে তাকাও, এই বস্তুটার ওজন মনে করো 100 নিউটন, সরি কি বলি, এই বস্তুর ওজন বলে 100 নিউটন। মনে করো এই বস্তুর ওজন আরো বাড়ায় ধরি, কমায় না আরো বাড়ায় ধরি, মনে করো ভর, এই বস্তুর ভর মনে করো 1000 কেজি, ওজনও তাহলে অনেক বেশি। ওজন কিভাবে বের করি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, মানে 1000 এর সাথে 9.8 গুণ করে দিব। কথা বুঝতেছো না আমার? তোরা কি লেজিকাই? আচ্ছা এদিকে তাকা,
এই বস্তুর ওজন কি 1000 ইন্টু 9.8 ধরলাম, লিখি এক কাজ করি, m ইকুয়াল টু 1000 কেজি, অতএব w ইকুয়াল টু কত 1000 ইন্টু 9.8। ব্যাস এখান থেকে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এর ওজন। ওজনের একক কি নিউটন। কথা কি আমি বুঝাতে পারতেছি না? এবার একটু সারের দিকে তাকাও তো। এখন এই 1000 কেজি ভরের বস্তুটারে ওই ক্লাস 8 এর রাফিয়ারে দেখছো? হ্যাঁ, ক্লাস 8 এর রাফিয়ারে দেখো না তোমরা? তোমরা ছেলেরা বা মেয়েরা কেউ দেখছো ক্লাস 8 এর রাফিয়ারে? আচ্ছা, ক্লাস 8 এর রাফিয়ার কথাই বলি। বেচারি চিকনা চাকনা ছোট্ট একটা মানুষ। তোমার কি মনে হয় রাফিয়া কি এই বস্তুটারে ঠেলা সরাইতে পারবো? ইনশাল্লাহ কোনোদিনও না। 1000 কেজি ভরের একটা বস্তুরে চিকন চাকন, শক্তি খুবই কম। আসলে চিকন দেখলে আমরা ভাবি যে শক্তি কম, আসলে কিন্তু তা না। আচ্ছা ধরে নেই, হ্যাঁ ধরে নেই, মনে করো ওর শক্তি খুবই কম, বেচারা দুর্বল, ঠিক আছে, সেই মানুষটা কি 1000 কেজি ভরের বস্তুটাকে সরাইতে পারবে? পারবে না। কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না, এই পাশের রুমে আমাদের নাহিদ নামে একজন আছে, নাহিদ না সরি, ওর নাম হচ্ছে কি, নামটা ভুলে গেলাম, কি জানি নাম, নীরব। নীরবরে যদি ডাক দেই, নীরব তো শুধু এটা ঠেলবো না, এটা কোলে করে বাসায় লয়ে যেতে পারবো। কারণ কি, নীরব ইজ আ ম্যান, ইজ আ বাল্কি ম্যান। বেশ মোটা হয়েছে নাকি? না হয় না। আচ্ছা যাই হোক, নীরব ওই 1000 কেজি ভরের বস্তুটাকে মনে করো ঠেলতে পারবে। কথাটা একটু বুঝিও বাবা। তার মানে শোনো না, একটা বস্তুকে তুমি যে কোনো বল দিলেই কিন্তু বস্তুটা মুভ করা শুরু করে না। একটা নির্দিষ্ট বল দেওয়া লাগবে, একটা নির্দিষ্ট বল দেওয়া লাগবে, ওই বলটা দিলেই বস্তু মুভ করা শুরু করে। কথা বুঝতে পারি নাই? আরে বাবা কথা বুঝো নাই? সিম্পল কথা, একটা বস্তুকে যে কোনো বল দিলেই মুভ করে না। এই যে 1000 কেজি ভরের বস্তুরা আমি তুমি গিয়ে ঠেললে হবে? হবে না। কিন্তু নীরবায় টোকা দিলেই সরাসরি করবে। মজা করছি। নীরবাইসা মনে করো ধাক্কা দিলেই বস্তুটা মুভ করা শুরু করবে। তার মানে কি, একটা বস্তু মুভ করানোর জন্য তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বল প্রয়োগ করতে হবে। মনে রাখবা, সীমান্তিক ঘর্ষণ বলটা হচ্ছে যেই বল দিলে, এই মনোযোগ, যেই বল দিলে ওই বস্তুটা মুভ করার সিচুয়েশন তৈরি হয়। মানে এই যে মনে করো একটা বল দিছি, প্রায় মুভ করা শুরু করে দিছে, মানে একদম প্রায় একদম মনে করো মুভই করে ফেলছে, প্রায় আর একটু হইলে মুভ। কথা বুঝছো নি? তখন যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। বুঝো নাই? আমি অন্যভাবে উদাহরণ দিয়ে বুঝাই। করে নাই। মনে করো কথার কথা আন্দাগন্দা বললাম, এই বস্তুটাকে এফ, এফ যদি আমি কত দেই 5000 নিউটন, 5000 নিউটন বল যদি প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা মুভ করা শুরু করে। 5000 দিলে বস্তুটা মুভ করা শুরু করে দিচ্ছে, একদম মুভ। তাহলে আমি যদি এই বস্তুর মধ্যে কতটুকু বল দেই, আমি যদি এই বস্তুর মধ্যে মনে করো 4999 নিউটন বল দিই, তাইলে কি আমি বলতে পারি না এই বস্তুটা মুভ করার, এই মনোযোগ দে বেটি, মনোযোগ হারাইস না, 4900 নিউটন 999 নিউটন বল দিলে বস্তুটা মুভ করার উপক্রম হয়। উপক্রম, উপক্রম মানে বুঝছস, মানে এই যে প্রায় মুভ করা স্টার্ট হয়ে গেছে। শোন না, তার মানে 4999 নিউটন বল দিলেই বস্তুটা এই যে মুভ করা শুরু, মানে মুভ করা উপক্রম হয়। আর 5000 দিলে তো বস্তুটা মুভই করতেছে। তাহলে 4999 নিউটনের জন্য বিপরীত দিকে কি একটা ঘর্ষণ বল কাজ করবে না? 4999 এর জন্য কি বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে না? কথা বুঝো নাই? সেটাই হচ্ছে সীমান্তিক ঘর্ষণ, যেটাকে আমরা এফএস দ্বারা প্রকাশ করব। আরেকবার একটু সামারি করে দেয় ছোট্ট করে, যে বল দিলে বস্তুটা মুভ করার উপক্রম হয়, তখন যেই বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করে। কেন বাবা 4999 নিউটন বল দিলে কি তোমাকে বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে না? তুমি দেখিও এরকম করে কোন একটা বস্তুর ঠেলতে গেলে, দেখবা তুমি টিটু করে ঘর্ষণ ফিল করবা, বা বস্তুটা যে তোমাকে একটা ধাক্কা দিচ্ছে এই জিনিসটা তুমি ফিল করবা। কথাটা বুঝতেছো না? তাহলে যেই বলের জন্য বস্তুটা মুভ করার উপক্রম হয় আর তখন বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা কি বলি রে? সীমান্তিক ঘর্ষণ। সংজ্ঞাটা লিখে ফেল স্যারের সাথে দ্রুত লেখ। কোন বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর যে বল প্রয়োগ করলে, কোন বস্তুকে গতিশীল, আবারও গতিশীল বানান, কোন বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর যে বল প্রয়োগ করলে
না 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 না, দেখছো এখনো পেঁচে ফেলায় ফেলছে। সীমান্তিক ঘর্ষণ বল তুমি যেটা মানে প্রয়োগ করতেছো সেটা না, সেটার জন্য বস্তুটা তো তোমাকে একটা বল দিবে, সেই বলটাই হচ্ছে আসলে সীমান্তিক ঘর্ষণ। কথা বুঝতে পারি নাই? তাহলে কি লিখবো? কোন বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর, কি জানি বলছি ভুলে গেলাম, বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুর উপর যে বল প্রয়োগ করলে প্রয়োগ করলে যে বল প্রয়োগ করলে ওয়ালাইকুম আসসালাম, যে বল প্রয়োগ করলে, দ্রুত দ্রুত বসে পড়ো স্যার, বস্তুতে যে বল প্রয়োগ করলে বস্তুতে গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়, গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়, গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়, তখন কালি সবগুলোই তো প্রায় শেষ, তখন আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে, আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে, তখন আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে, সীমান্তিক ঘর্ষণ বলে, কি বলে বাবা? সীমান্তিক ঘর্ষণ বল বলে। আচ্ছা আমি আর লিখলাম না বাবা, কথা কি বুঝছো? তাহলে দেখো আমি কি বলছি, দেখো আমি সংজ্ঞাটার সাথে আমার উদাহরণটা বুঝাই দেই, সবাই মনোযোগ, ছেলেরা মেয়েরা দেখো, আমি বলছি কোন বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুতে গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়। 5000 দিলে গতিশীল হয়ে যায়, 4999 দিলে কি গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়? মানে এই যে প্রায় গতিশীল হয়ে যাচ্ছে, এই যে মিয়া হয়ে গেছে, আর একটু দেন না, আর একটু দিলে আমি চলা শুরু করব, বুঝছস নাই? তাহলে বলছে গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়, তখন আপেক্ষিক গতিকে বাধা দানকারী ঘর্ষণ বল, তার মানে ওই তোমার ওই 4999 কেও তো বাধা দিচ্ছে না একটা ঘর্ষণ বল, ওই ঘর্ষণ বলটাই হচ্ছে সীমান্তিক ঘর্ষণ, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বাবা? সীমান্তিক ঘর্ষণ বলকে আমরা এফএস দ্বারা প্রকাশ করি। কথা কি বুঝতে পারছি? দ্রুত দ্রুত লিখে ফেলো। আসো এবার লিখে দিব হোয়াট ইজ অভিলম্বিক প্রতিক্রিয়া। বাবা আমি এটা মুছে দেই, এই অংশটা মুছে দেই। আচ্ছা ওদের থেকে দেখে দিতে পারবি, সমস্যা না, একটু ফাঁকা রাখিস, আমার মনে তোরা না লিখলে বেটার হইতো স্যার, একদম নোটটা পুরো এলোমেলো হয়ে যাবে, পুরো এলোমেলো হয়ে যাবে। কয় পেজ? হ্যাঁ ভিডিও থেকে দেখে নিতে পারবি, এক পেজ, ওদের থেকে একটু দেখ কয় পেজ। হ্যাঁ হ্যাঁ ওদের পেজ ফাঁকা রাখ। তুই কি ফাঁকা রাখস নাই? আচ্ছা হবে আশা করি। আচ্ছা লেখা দেখলে তো বুঝবি কে কার কত পেজ ফাঁকা রাখতে হবে, তাই না? আচ্ছা বাবা এখন কি জানি টপিকের নাম ভুলে গেছি, অভিলম্বিক প্রতিক্রিয়া মনে হয় না, তাই না? তাহলে টপিকের টাইটেল দাও অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক ও প্রতিক্রিয়া বানানো তো আবার অস্বীকার, হায় রে খোদা রে। বাবা
হুম, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর বা ডাব্লিউ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর বা ডাব্লিউ। হ্যাঁ, একে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা বাবা কথা বলি না, হোয়াট ইজ অবিলম্বিক প্রতিক্রিয়া? আগে স্যার স্যারের মতো করে এটা বুঝাই দিই, তারপর সেম আবার আগে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। স্যারের দিকে তাকাও। এটা একটা বস্তু, কোথায় আছে? একটা পৃষ্ঠের উপর আছে। বাবারে আমরা জানি, তোদের একটা জিনিস শিখাই দে, তোরা এটা বড় হলেও জানবি বা এখনো তোদের আছে কিনা আমি ঠিক জানি না। শোন, জিনিসটা হচ্ছে ভর কেন্দ্র। জিনিসটার নাম কি বাবা? ভর কেন্দ্র। ভর কেন্দ্র কি জিনিস ছাত্ররা শিখাই দেয়। ভর কেন্দ্র হচ্ছে ওই বিন্দুকে নির্দেশ করে যে বিন্দুতে ওই বস্তুটাকে ব্যালেন্স করা যায়। এই কথাটার মানে বুঝোস নাই? চলো এক সেকেন্ডে বুঝাই দিই উদাহরণ দিয়া। দেখ আমি মার্কারটাকে চাইলে এখানে ব্যালেন্স করতে পারবো, আমি এখন পারতেছি না, সরি। হ্যাঁ, এই কলমটারে কিন্তু আমরা এইভাবে ব্যালেন্স করতে পারি না স্যার, যদি আমি হাত দিয়ে একটু ঠেকায় রাখছি। আচ্ছা তোরা নিজেরাই পারবি যে এরকম করে কলমটারে ব্যালেন্স করতে পারবি, কথা বুঝোস না। শোন বাবা, ভর কেন্দ্র হচ্ছে ওই বিন্দু যে বিন্দুতে বস্তুটা ব্যালেন্সড হয়। তার মানে একদম ঠিক মধ্যবিন্দুতে বস্তুটা ব্যালেন্সড হয়েছে। তার মানে এই পুরো বস্তুর ভর কেন্দ্র এই বিন্দুতে। এখানে ব্যালেন্স করতে পারবি এই বস্তুরে? এই যেরকম রাখবি পড়ে যাবে বস্তুটা, কথা বুঝোস নাই? মনে রাখবি একটা সুষম বস্তুর, এটা একটা সুষম বস্তু না? সুষম বস্তু মানে সব দিক দিয়ে সমান, কোথাও কি মোটা, কোথাও কি চিকন, কোথাও বেশি আছে, কোথাও কম আছে, কোথাও হালকা, কোথাও ভারী, কোথাও পাতলা, এরকম কি আছে? না। তাহলে এটা হচ্ছে সুষম বস্তু। সুষম বস্তুর ভর কেন্দ্র সবসময় কোথায় থাকে? মধ্যবিন্দুতে থাকে। কথা বুঝাতে পারি নাই? এবং মনে রাখবা, ভর কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যে আমরা কল্পনা করি যে ওই বস্তুর সমস্ত ভর আসলে ওই বিন্দুতে কেন্দ্রীভূত। এই কথাটা বুঝো নাই? আবার শোন মনোযোগ দিয়ে, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেলতেছি স্যার। ভর কেন্দ্র হচ্ছে ওই বিন্দুটা যে বিন্দুতে আমরা কল্পনা করি ওই বস্তুটার সমস্ত ভর কেন্দ্রীভূত। দেখো তো, আমি পুরা এই দেখো তো এই মার্কারটাকে পুরোটারে ধরে রাখছি না আমার দুই হাত দিয়া, তাহলে আমি পুরো বস্তুটার ভরটাকে ধরে রাখছি। ঠিক একই রকম আমি আবার মার্কারটারে এই বিন্দুতে ধরে রাখতে পারতেছি, এই বিন্দুতে ধরে রাখতে পারতেছি, যদিও এখন পারতেছি না, আচ্ছা এই বিন্দুতে ধরে রাখতে পারতেছি, তাই না বাবা? তার মানে আমি বলতে পারি না পুরা বস্তুটার ভর ওই বিন্দুতে আছে। কারণ কি, পুরা বস্তুটা ধরে রাখা আর ওই বিন্দুটা ধরে রাখা তো একই হচ্ছে। তাহলে আমি কল্পনা করতে পারি ওই পুরা বস্তুটার ভর ওই বিন্দুতে আছে, ওই বিন্দুকে ধরে রাখলে পুরা বস্তুটাকে ধরে রাখতে পারতেছি। কথা বুঝোস না? মুদ্রা কথা, হোয়াট ইজ ভর কেন্দ্র? ভর কেন্দ্র হচ্ছে একটা কাল্পনিক বিন্দু। কাল্পনিক বিন্দুটা কি বাবা? কাল্পনিক বিন্দুটা হচ্ছে ওই বস্তুটার সমস্ত ভর আমি যেখানে মনে মনে কল্পনা করি। ইন্টারে ভর কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ, যে ভাইয়ারা জানে না রে, আমরা 5 নম্বর অধ্যায় ভর কেন্দ্র দিয়ে অনেক ম্যাথ করি। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ বাবা, মধ্যবিন্দুতে থাকে কিনা? হ্যাঁ, একটা নাইস প্রশ্ন, সত্যি কথা, ভর কেন্দ্র সবসময় মধ্যবিন্দুতে থাকে না। যেমন হ্যাঁ, না না না, এটা ফোর্সের উপর ডিপেন্ড করে না। ইংলিশ বলতে পারি নাই তো, চাইছিলাম। আচ্ছা শোনো না, যেমন হাতুড়ি আছে না, হাতুড়ি যদি আমি চিত্রে আঁকা মানে আঁকতে পারি না ভালো মতন, একটা হাতুড়ি কিরকম থাকে? হাতুড়ি থাকে একটা হ্যান্ডেল থাকে এবং মুখের দিকে একটা টোবলা অংশ থাকে। এটা মনে করো সে টোবলা অংশ, ওই যে যেটার মধ্যে বাড়ি দাও তোমরা, কথা বুঝোস নাই? তাহলে এই হাতুড়িরে, আচ্ছা এটা আমি চ্যালেঞ্জ লাগতে পারবো, যত টাকা করবি তত টাকাই, এই হাতুড়িরে পারলে ঠিক সেন্টার পয়েন্টে ব্যালেন্স করে দেখা। হ্যাঁ, এদিক থেকে ঠাস করে সেন্টার পয়েন্ট মানে মধ্যবিন্দুর কথা বলতেছি, ওই হাতুড়িটার ঠিক মধ্যবিন্দু বা হ্যান্ডেলটার ঠিক মধ্যবিন্দু, ব্যালেন্স হবে? হবে না। ওই হাতুড়িটা ব্যালেন্স হবে হচ্ছে ঠিক এই দিকের আশেপাশে কোনো এক বিন্দুতে বা এই দিকের আশেপাশে কোনো এক বিন্দুতে। অর্থাৎ আমি বলতে পারি যেদিকে ভর বেশি, ভর কেন্দ্রটা সেদিকে শিফট করে। কথা বুঝতে পারি না? এই বস্তুটা সুষম ছিল, সব দিক থেকে সমান ছিল ওজন বা ভর। এই বস্তুটা কি সুষম? না। লাঠিটা সুষম, এই যে দণ্ডটা সুষম, কিন্তু টোবলাতে দিকে আবার বেড়ে গেছে। কথা বুঝোস না? তাহলে এদিকে কি ভর বেড়ে গেছে না? মনে রাখবি ভর যেদিকে বেশি থাকে ইউজুয়ালি ভর কেন্দ্র সেদিকে শিফট করে। একটা খেলনা আমরা দেখছিলাম, ওই যে ওই একটা পুতুল টাইপের বা ইয়া টাইপের থাকে, এরকম দাঁড়ায় থাকে, তুই ওরে যতই ঘুষি মারস না কেন ওই আবার খাড়ায়া যায়। ঠিক আছে, এটার কারণটা কি স্যার? ছোটবেলায় ভাবতাম মনে এটার ভিতরে কিছু একটা দিয়ে দিছে, মোটর মোটর টাইপের কিছু একটা, না কিছুই না। ওইটার আসলে ওই পুতুলটার নিচে একটা ভারী বস্তু এমন ভাবে শিফট করা হয়েছে বা এমন ভাবে রাখা হয়েছে, তুমি যখন ঘুষি মারো তখন ওটার ভর কেন্দ্রটা চেঞ্জ হয়ে আসে, এমন ভাবে চেঞ্জ হয়ে নিচে নেমে আসে ভর কেন্দ্রটা। ওটার ভর কেন্দ্র যখন বস্তুটা দাঁড়ায় থাকে ভর কেন্দ্র সেন্টার পয়েন্টে থাকে, কিন্তু যখন তুমি ঘুষি মারো তখন বস্তুটার ভর কেন্দ্র নিচের দিকে শিফট হয়। হ্যাঁ,
নিচের দিকে শিফট, আসলে অ্যানিমেশন দেখালে বুঝতা, নিচের দিকে শিফট হওয়ার কারণে সাঁ করে আবার সে উপরের দিকে উঠে আসে। কথা বুঝতে পারছি? থাক, এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট এত কিছু এটুকু বুঝো, ভরকেন্দ্র হচ্ছে ওই বিন্দু যে বিন্দুতে ওই বস্তুটা ব্যালেন্সড হয়, এবং ভরকেন্দ্র হচ্ছে ওই বিন্দু যেখানে আমরা কল্পনা করি ওই বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। অর্থাৎ ওই বিন্দুটাকে আমি যদি ধরে রাখি তাহলে আমি পুরো বস্তুটাকে ব্যালেন্স করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা একটা সুষম বস্তু। এই সুষম বস্তুর ভরকেন্দ্র কোথায়? ঠিক সেন্টার পয়েন্টে। মনে রাখবা, ওজন আমরা সবসময় সেন্টার পয়েন্টে বা ভরকেন্দ্রের নিচ বরাবর কাজ করাই। মনোযোগ, কথা না প্লিজ, তোর প্রশ্ন উত্তর দেই নাই আমি। আচ্ছা, পরে দেই বাবা, প্লিজ এদিকে তাকা। এইটা হচ্ছে সুষম বস্তু, এটা হচ্ছে তার ভরকেন্দ্র। ওজন সবসময় ভরকেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করে। কেন বলি, এই যে এই বস্তুটা এরকম না, এই বস্তুটা এরকম না, হ্যাঁ? মনোযোগ দিয়ে শোনো। তোমরা এখন বলতে পারো, স্যার কেন শুধু ভরকেন্দ্রের দিকেই ওজন দিতেছেন? এখানে তো হাজার হাজার বিন্দু কণা আছে, প্রত্যেকটা বিন্দু কণার জন্য হাজার হাজার ভর আছে, প্রত্যেকটা ভরের জন্য হাজার হাজার গ্র্যাভিটি মানে টান দেওয়ার কারণে ওজন আছে, হাজার হাজার ওজন। কথা বুঝতে পারি নাই আমি, বুঝোস নাই আমার কথাটা? আরে বাপ, এই হাজার হাজার ওজন গুলা, এই প্রত্যেকটা কণার জন্য এক একটা করে ওজন আসবে না? সবগুলা যোগ করলে তো মোট ওজনটাই আসবে। আর মোট ওজন বা মোট ভরটাকে আমি বলছি কোথায় কেন্দ্রীভূত ধরি? ভর কেন্দ্রে। তাহলে ভর কেন্দ্রের ওজন আর ওই বস্তুর ওজন একই কথা আমি বুঝাতে পারি না। আমি একটু আগে বলছি ওই বস্তুর সমস্ত ভর আমি কেন্দ্রীভূত আছে বলে বিবেচনা করতে পারি, যাকে বলি ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের যে ওজন হবে ওই বস্তুর ওজন সেটাই হবে। কথা বুঝতে পারছি? মনে রাখবা, ভর কেন্দ্রের ওজন যদি আমি এম ধরি, আর গ্র্যাভিটি যদি মাত্রার দিকে জি বলে আকর্ষণ করে বা টান দেয়, তাহলে আমরা তার ওজন কি ধরি? ডাব্লিউ ইকুয়াল টু mg। এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? এটা সহজ জিনিসটা অনেক বিস্তারিত বলছি, জাস্ট এমনি জানানোর জন্য ভরকেন্দ্র কি জিনিস। বাট যদি তোমাদের কারো কাছে মনে হয় যে না ভরকেন্দ্র খুব কঠিন লাগতেছে, বাদ দাও কনসেপ্ট। কথা বুঝতেছো আমার? তাহলে ওজন কোন দিকে কাজ করে? ভরকেন্দ্র বরাবর নিচের দিকে, ঠিক আছে? এই বস্তুটাকে কি আবার মাটিও উপরের দিকে ঠেলা দিচ্ছে না? উপরের দিকে মাটি ঠেলা দিচ্ছে না? একটু কি বেশি বলে বা একটু কি কম বলে ঠেলা দিচ্ছে? না, ঠিক ওজনের সমান বলে ঠেলা দিচ্ছে না? সেটাকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি, কারণ আর হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া, আরটা কি? প্রতিক্রিয়া। এবং দেখো আমি এখানে বলছি অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক মানে লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বল কাজ করে। সাবা, মনোযোগ হারাইস না। অভিলম্বিক প্রতিক্রিয়া মানে কি? লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বল কাজ করে। বাবা, এটা হচ্ছে ওজন। ওজন হচ্ছে ক্রিয়া করতেছে। এই যে বস্তুটা আমার হাতের উপরে ক্রিয়া করতেছে, কিভাবে? ওজন দিয়ে নিচের দিকে আমাকে ধাক্কা দিচ্ছে, এই যে ব্যথা দিচ্ছে আমার হাতে। কথা বুঝতেছো না? আমার হাতে ব্যথা দিচ্ছে এই বস্তুটা ওজন দিয়া। এলো কম দামি মোবাইল দিয়ে বুঝাই। এই বস্তুটা আমার হাতের উপরে ওজন দিতেছে, ওজনের কারণে আমি একটা ব্যথা ফিল করতেছি। হয় না অনেক সময় তোর বন্ধু তোর গায়ের উপর উঠে পড়ে, তুই ব্যথা ফিল করস না? কারণ সে ওজন দিয়ে একটা বল ফিল করায় তোকে। ঠিক সেরকম আমার হাতও সেম বলে তাকে আবার উপরের দিকে বল ব্যাক করে, একটু না কম একটু না বেশি। কথা বুঝতে পারছি? ওই প্রতিক্রিয়া বলটাকে আমরা বলি অভিলম্বিক প্রতিক্রিয়া। কেন? কারণ লম্ব বরাবর কাজ করে। তুমি নিচের দিকে বল দিছো ওজন, ঠিক তার লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এই জন্য আমরা এটাকে বলি অভিলম্বিক প্রতিক্রিয়া। এবং তুমি অবশ্যই মনে রাখবা অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ওজন দুইটাই সমান। এই জন্য স্যার বারবার এই কথাটা বলছি যে আর এর বদলে ইউ ক্যান ইউজ ডাব্লিউ। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ড? সবাই বুঝছো? দ্রুত তুলে ফেলা। চলতেছে? আচ্ছা স্যার, সবাই একটু এদিকে তাকাও। আমি শুরুতেই বলে নিলাম এই টপিকটা এক্সট্রা, কিন্তু বাবা জানলে ক্ষতি হবে না। আহামরি কঠিন কিছুই না, এটা আহামরি কঠিন কিছুই না। সবাই মনোযোগ দাও। হোয়াট ইজ ইট? স্থিতিকোণ বা নিশ্চল কোণ। আমি একটু আগে তোমাদেরকে বুঝাইছিলাম ওই যে ওয়াসির মোবাইল দিয়া বইটাকে এরকম কাট করছি, কিন্তু মোবাইলটা কিন্তু পড়তেছিল না। একটু আগেই দেখাইলাম, তাই না বাবা? আমি মোবাইলটা এরকম রাখছিলাম ফার্স্টে, এরপরে এরকম 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 করছিলাম, মনে আছে? মোবাইলটা কিন্তু অগ্রসর হয় নাই বা পড়ে নাই। কথা বুঝছো না? এই চিত্রটা কি সেই চিত্রটা না? কথা বুঝিও। দেখো তো, আমি আগে একটু সংজ্ঞাটা বলি, তারপরে চিত্রটা দিয়ে বুঝাই। বলছি আনুভূমিকের সাথে বাবা এই রেখাটাকে আমরা সাধারণত বলি আনুভূমিক রেখা। কথা বুঝছো? আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করলে, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, যে কোণ উৎপন্ন করলে আনত তলের ওপর অবস্থিত, আনত মানে ঢালু। দেখো তো এই রেখাটাকে ঢালু রেখা না? এই রেখাটাকে ঢালু রেখা না?
তাহলে আনুভূমিকের সাথে বাবা সবাই পরে লিখিও, একটু মনোযোগ দাও, লেখার সুযোগ পাবা বাবা। আনুভূমিক রেখা, এটা হচ্ছে আনত রেখা, কথা বুঝিও। তাহলে আমি কি বললাম, আনত তলের ওপর অবস্থিত কোন বস্তু, এই যে এই বস্তুটার কথা বলতেছি, গতিশীল হওয়ার উপক্রম হয়, এটাও তাহলে আগেরটার মতো গতিশীল হওয়ার উপক্রম হয়, তার মানে তখনও গতিশীল না, প্রায় যে গতিশীল হবে এমন একটা অবস্থা। কথাটা কি আমি বুঝতে পারি নাই বাবা? কথা কি বুঝছো? আমি আরেকবার বলি, এই যে ওয়াসির মোবাইলটা আমি কিভাবে রাখছিলাম, ওয়াসি তোর মোবাইলটা দিতে, ও তোর মোবাইল তো আমার কাছে, হ্যাঁ আমি আরেকবার একটু দেখাই। এই যে দেখো ওয়াসির মোবাইলটা আমি এই জায়গায় রাখলাম, স্থির আছে মোবাইলটা। এরপরে আমি কি করলাম, এই দেখো আনত করতেছি, ঢালু করতেছি, দেখো মোবাইলটা কিন্তু পড়তেছে না। নিঃসন্দেহে এখানে এমন একটা কোণ আছে যে কোণটায় আসলেই এই মোবাইলটা পড়া স্টার্ট হবে। নিশ্চল কোণ বা আনত কোণ হচ্ছে সেই কোণ যে কোণে ঢালু করলে প্রায় একদম পড়ার মতো উপক্রম হয়, মানে একদম পড়ে যাচ্ছে, এই যে পড়া শুরু করে দিল, কথা বুঝতে পারছি? ওটাই হচ্ছে নিশ্চল কোণ। মনে আছে এফএস কি ছিল? সীমান্তিক ঘর্ষণ বল। সীমান্তিক ঘর্ষণ বলেও কিন্তু আমি একই কথা বলছিলাম। সীমান্তিক ঘর্ষণ বল কোনটা? মানে যে বল দিলে প্রায় চলার মতো উপক্রম শুরু হয়ে যায়, খেয়াল নেই বাবা? চলার মতো উপক্রম শুরু হয় তখন যে ঘর্ষণ বল ফিল হয় সেটাই ছিল সীমান্তিক ঘর্ষণ। তাহলে দেখো তো এখানে নিশ্চল কোণ কি, এটাও প্রায় পড়ার মতো অবস্থা তৈরি হয়। এই যে মনে করো এই কোণের জন্য আরেকটু হইলেই পড়ে যাবে, আরেকটু হইলেই পড়ে যাবে। তাহলে নিশ্চল কোণ কোনটা? সেই কোণ যে কোণে কি হয়, বস্তুটা পড়ার মতো উপক্রম তৈরি করে, উপক্রম, সেটাকে আমরা কি বলি বাবা? নিশ্চল কোণ বলি। বের করে দে। কথা কি বুঝছো আমার? দেখো তো উপর অবস্থিত কোন বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় সেই কোণকে নিশ্চল কোণ বলে। তার মানে এই থেটাটা একটা নিশ্চল কোণ। এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আমি একটু স্যারের দিকে তাকাও, খুব মনোযোগ বাবা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললো। আমরা ঢালু রাস্তায় হাঁটছি না, যেখানে শিকদারের ঢাল আছে, দেখিও শিকদারের ঢালে যখন তুমি আসবা তোমার সাইকেলে প্যাডেল দেওয়া লাগবে না, সাইকেল অটোমেটিক শাঁসা করে নিচের দিকে পড়া শুরু করবে। কথা বুঝতে পারি নাই? ঠিক সেরকম ঢালু রাস্তায় তুমি নিজে দাঁড়াইলে দেখবে তুমি নিজেই পড়ে যাচ্ছ, তুমি কিন্তু স্টেপ দিচ্ছ না, বা তুমি তোমার শরীরে কোনো বল প্রয়োগ করতেছো না যে তুই হাঁট, এরকম কোনো বল প্রয়োগ করতেছো না, স্টিল তুমি নিচে পড়ে যাচ্ছ বা নিচে আগায় যাচ্ছ, তাই না? কেন হয় বলতো? কারণ বস্তুর ওজন বস্তুটাকে তখন টানতে থাকে। দেখো আমি এখন দাঁড়ায় আছি, তোমার কি মনে হয় না আমার ওজন আমাকে নিচের দিকে টানতেছে বা নিচের দিকে ফেলে দিতে চাচ্ছে বা নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছে? হ্যাঁ অবশ্যই চাচ্ছে, কিন্তু কেন পারতেছে না? কারণ সেম বলে মাটি আমাকে ব্যাক দিচ্ছে। কথা বুঝাইতে পারি নাই? এই যে এই বস্তু নিচের দিকে পড়ে যেতে চাচ্ছে, তার ওজনের কারণে নিচের দিকে পড়ে যেতে চাচ্ছে না, W=mg, কিন্তু নিচের দিকে কি পড়তেছে? কারণ হচ্ছে সেম বলে মাটি তাকে আবার ঠেলা দিচ্ছে। কিন্তু এইখানে কি বস্তু গড়ায় পড়তে থাকবে না? কেন? কারণ এখানে যেরকম সরাসরি ওজন কাজ করছিল, সরাসরি ওজন ঠেলা দিছে, এখানে সরাসরি ওজন কিন্তু কাজ করতেছে না, এখানে ওজনটা একটু বাঁকা ভাবে কাজ করতেছে। কথা আমি বুঝাতে পারতেছি না তোমাদেরকে? আচ্ছা এবার খেয়াল করো, কোন একটা বস্তু যখন বাঁকা থাকে, মনে রাখবা বাঁকা রাখো, এ রাখো, এ রাখো, যেমনি ইচ্ছা এমনি রাখো, বস্তুর ওজন সবসময় ভর কেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করবে। দেখো তো ঠিক আমি ভর কেন্দ্র বরাবর নিচের দিকে লম্বা টান দেই নাই, আমি কি একটু ডানে বায়ে বাঁকা করছি? করি নাই। তাহলে ওজনকে আমি এদিকে নিচের দিকে টান দিয়ে দিছি। এবার একটু মনোযোগ দিয়ে শোনো, মনে রাখবা যে কোনো বলকে আবার ভাগ করা যায়। আমরা এটা বড় ক্লাসে উঠলে শিখবো, ইন্টার। যে কোনো বলকে কি করা যায়? ভাগ করা যায়, দুইটা ভাগ করা যায়, একটাকে বলি আনুভূমিক আর একটা বলি উলম্ব। মনে রাখবা এই দেখো এটাই সেই দুইটা বলে ভাগ করা। কথা বুঝতে পারছি? ওজন কিরকম ছিল একটু এদিকে তাকাও, আরেকবার বলবো, ওজন কিরকম ছিল? এরকম নিচের দিকে ছিল, এটাকে আমি এই বরাবর একটা ভাগ করছি, এই বরাবর একটা ভাগ করছি। এবার একটু খেয়াল করে দেখো তো, তোমাদের আপাতত এটা জানার কোনো প্রয়োজন নাই যে এমজি কস থিটা কোথা থেকে আসলো, এমজি সাইন থিটা কোথা থেকে আসলো, বাট একটু মুখস্থ রাখো বা মনে রাখো। মনে রাখবা এটাকে থেটা ধরো, যদি এটাকে থেটা ধরো, এই থেটা আর এই থেটা কিন্তু সেম, এটাকে যদি থেটা ধরো তাহলেই কিন্তু এই পাশে এমজি কস থিটা লিখতে পারবা। এই পাশে যদি থেটা না লেখো তাহলে কিন্তু এমজি কস থিটা লিখতে পারবা না। সো তোমার চিত্রটাকে শিফট করার দরকার নাই বা চিত্রটাকে চেঞ্জ করার দরকার নেই, তুমি জাস্ট মাথা রাখো আমার স্যার এখানে থেটা লিখছেন, আমার স্যার এখানেও থেটা লিখছেন, এবং এই পাশে থেটা থাকলে এই পাশে হবে এমজি কস এবং এই পাশে হবে এমজি সাইন। তার মানে খেয়াল করো না, একটু মনোযোগ দিয়ে শোনো না বাবা, তুমি যখন ঢালু রাস্তায় আসো সম্পূর্ণ ওজনটা তোমাকে আসলে সামনের দিকে নিয়ে যায় না, ওজনের একটা অংশ তোমাকে সামনের দিকে নিয়ে যায় এবং সেই অংশের মানই হচ্ছে এমজি কস থিটা, সরি এমজি সাইন থিটা।
একটু বলি, এগুলি নিয়ে একটু পরে প্রশ্ন করিস বাবা, আগে আমি আমার মতো সামাইটা দিয়ে দিই, নাহলে পেঁচা যাবে। আরেকবার কি বলবো, দেখো না, এই যে আমি সোজা দাঁড়ায় আছি, আমার ওজন সরাসরি নিচের দিকে কাজ করতেছে, এই যে আমার ওজন সরাসরি নিচের দিকে কাজ করতেছে, কিন্তু এখানে সরাসরি ওজন নিচের দিকে কাজ করলেও ওজনের একটা অংশ আসলে বস্তুটাকে সামনে নিয়ে যাচ্ছে। আবার শুনে নাও, ওজনের একটা অংশ বস্তুটাকে সামনে নিয়ে যাচ্ছে। আমি বলি নাই তুই ঢালু রাস্তায় আসলে দেখবি তুই নিজে নিজে এমনি এমনি হাঁটা শুরু করছিস, তার মানে কেউ তোকে টানতেছে। হ্যাঁ, সে টান বল, তাই হচ্ছে এই বল। তার মানে এই বলেই তুই নিচের দিকে পড়ে যাচ্ছিস, তোর ওজন তোকে টানতেছে যে আয় আমার কাছে আয় করে মারি। কথা বুঝোস না? বুঝোস না বাবা? তার মানে ঢালু রাস্তায় এই বলের কারণে, ওজনের এই বলের কারণে বা এই অংশের কারণে তুমি সামনের দিকে আগাচ্ছ। এবং এটা কি স্বাভাবিক না? তুমি যে বলের সামনে আগাবা তোমার সাথে সাথে একটা ঘর্ষণ বলও ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সাথে সাথে একটা ঘর্ষণ বলও ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু এই বস্তুটা মানে এই চিত্রের বস্তুটা এখনো মুভ করে নাই, মানে মুভ করার উপক্রম হইছে, তখন কি এই বস্তুর জন্য সীমান্তিক ঘর্ষণ কাজ করবে। দ্যাটস আমি পিছনে এফএস লিখছি। কথা বুঝো না? আবার কি বলবো, এই বস্তুটা মুভ করার উপক্রম হয়েছে। এই বেটি মনোযোগ দিয়ে হন, ওই বাড়তেছে এক্সট্রা, তো এটা বুঝলে বুঝলাম, না বুঝলে নাই। মনোযোগ দে, এই বস্তুটা যেহেতু মুভ করার উপক্রম হয়েছে, তাহলে এই বস্তুটার জন্য বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করবে সেটাও কি সীমান্তিক ঘর্ষণ। কারণ সীমান্তিক ঘর্ষণ তো একই কথা বলে, মানে ওই যে উপক্রম, এই কথাটা বলে সীমান্তিক ঘর্ষণ। কথাটা বুঝতেছো? তাহলে এইদিকে কাজ করতেছে হচ্ছে তোমার ওজন, ওজনের একটা অংশ তোমাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে চাচ্ছে, আর বিপরীত দিকে তোমার ঘর্ষণ বল কাজ করতেছে। আর এই যে অংশটা আছে mg cos θ, এইটা আসলে তোমার ওজনটা বহন করতেছে রাস্তার সাথে। তুমি একটা ঢালু রাস্তায় যখন তুমি হাঁটো, একটা ঢালু রাস্তায়, এই যে শিকদারের ঢালে যখন তুমি হাঁটবা, ঢালু রাস্তায় যখন তুমি হাঁটবা, তুমি কি মাটির উপর ধাক্কা দিচ্ছ না? তুমি যখন এইভাবে আসো তখন পুরো ওজনটাই মাটির উপরে দিচ্ছ, কিন্তু এইভাবে থাকলে পুরো ওজন মাটির উপর দিচ্ছ না। এইভাবে থাকলে কি পুরো ওজন মাটির উপর দিচ্ছস রে? ওজনের একটা অংশ দিচ্ছস না? ওই অংশটা কত? ওই অংশটাই হচ্ছে mg cos। ঠিক সেরকম মাটিও আবার তোকে mg cos θ বলেই আবার ধাক্কা দিবে, এই জন্য আমরা সেটাকে বলি আর বা প্রতিক্রিয়া বল। এই জন্য স্যার পাশে আর বা w ইকুয়াল টু লিখে রাখছি mg cos θ। মানে তোদের হিসাবে, তোদের 9 মনে নাই এই আর কে আবার w দিয়েও প্রকাশ করা যায়। ইউজুয়ালি আমরা w কে ওজন দিয়ে প্রকাশ করি, বাট তোদের বইয়ে আর এর বদলে w লিখছে দেখে আরো w বুঝাইলাম। কথা কি বুঝতে পারছি? বুঝো না আমার কথাগুলা? এফএসটা কি? যেহেতু বস্তুটা এদিকে তাকাও, বস্তুটা যেহেতু মুভ করার উপক্রম হচ্ছে, এফএস কি বাবা? আবার বলি, বস্তুটা যেহেতু মুভ করার উপক্রম হচ্ছে, তাহলে মুভ করার উপক্রমের সময় যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই তো এফএস। কেন বুঝতেছো না? হোয়াট ইজ এফএস? এফএস হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে তোমার গতির বিপরীত দিকে। আমি mg sin θ বলে সামনে আগাইতে চাই, আমার ওজন কি আমাকে সামনে নিয়ে যাচ্ছে না? একটু আগেই বলছিলাম, কত বলে? mg sin θ বলে। তাহলে কি ঘর্ষণ বল ঠিক আমার গতির বিপরীত দিকে, তাহলে mg cos θ যেদিকে হবে ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে। এটাই সে সীমান্তিক ঘর্ষণ, তার বিপরীত দিকে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছি? ইন্টারে উঠলে এই টপিকটা আবার 3 থেকে 4টা সাব টপিকে ভাগ হয়, সেটা আর স্যার শেখাচ্ছি না। বাট স্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিব, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সূত্রটা লিখে নাও, লেখো সামেশন অফ f ইকুয়াল টু ma। হোয়াট ইজ সামেশন অফ f? সামেশন অফ f মানে হচ্ছে কার্যকর বল, কার্যকর বল। আর ma তো ma আর কি, কেমে ma আর কি, ma তো বুঝি আমরা, f ইকুয়াল টু ma যেই ওই ma। বাট সামেশন অফ f এর মধ্যে প্যাচাল আছে, প্যাচাল আছে, মনোযোগ দাও। সামেশন অফ f মানে কি বোঝায়? কার্যকর বল। এবার আমি বললাম না ইন্টার এটা অনেক সাব টপিক হয় আরো, ওগুলি কিন্তু শেখাচ্ছি না, বাট ছোট্ট করে একটা কথা বলবো এই সূত্রটা বোঝানোর জন্য। কি রে, আমার থেকে কত মার্কার লবি তুই? এদিকে তাকাও। সামেশন অফ f মানে আমি কি বললাম? কার্যকর বল। তোমরা আমাকে বলো কার্যকর বল কি? আমি আগে একটা এক্সাম্পল দেই, তারপরে তোমরা আমারে বলবা। বলো এই বস্তুটার উপরে কার্যকর বল কত? 7 নিউটন। এক্স্যাক্টলি। কারণ আমি এই বস্তুটাকে এদিকে 10 নিউটন বলে টান দিতেছি, আবার এদিকে 3 নিউটন বলে টান দিতেছি। কথা বুঝিও, এদিকে 10 নিউটন বলে, আবার এদিকে 3 নিউটন বলে। তো আলটিমেটলি এই বস্তুটার উপরে কত নিউটন বল কাজ করতেছে? বস্তুটার উপরে 7 নিউটন বল কাজ করতেছে। এটাই কার্যকর বল। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু দুই দিকে টানাটানি হচ্ছে। হ্যাঁ,
আমি তোমাকে শিখাই দেই, বললাম তো ওটা ইন্টারেস্ট সাব টপিক, তারপরে একটু শিখাই। এই বস্তুটা যদি এখনো কিন্তু গড়ায় নাই, মনে করো গড়ানো শুরু করছে, মানে পড়া শুরু করছে, তাহলে কে বড় তোমরা বলো? এমজি সাইন থিটা বড় না এফএস বড়? অবশ্যই এমজি সাইন থিটা। কারণ ভাই এমজি সাইন থিটা যদি বড় না হয় তাহলে বস্তুটা সামনের দিকে কেমনে যাবে? কথা বুঝছ তুই? তাহলে কোনোদিন তোকে যদি ম্যাথটা এরকম বলে, আমি দেখাবো স্কুলের ম্যাথ, বিশেষ করে টেস্ট পেপারে এরকম ম্যাথ আছে, দেখাবো, আমি করাবো ইনশাল্লাহ। এমজি সাইন থিটা যদি বড় হয় তখন এই বিপরীত দিকে ঘর্ষণ বলটা ছোট হবে, স্বাভাবিক না? তোর বাইকটা যখন সামনে আগায় তখন কি তোর মনে হয় না ঢালু রাস্তায় ঘর্ষণ বল কাজ করে? স্টিল তোর বাইকটা ওই ঘর্ষণ বলটাকে বাদ দিয়েও তো সামনে আগাচ্ছে, ঘর্ষণ বলটাকে উপেক্ষা করেও সামনে আগাচ্ছে না? কথা কি বুঝতেছস? তার মানে এমজি সাইন থিটা বড়, ওই বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা ছোট হবে। তখন আমরা কি করব? সামেশন অফ এফ এর বদলে লিখবো, সামেশন অফ এফ এর বদলে কি লিখবো? মনে কর আমি ধরলাম এমজি সাইন থিটা বড়, তাহলে আমি লিখবো এমজি সাইন থিটা মাইনাস, এবার ঘর্ষণ বলকে আমি এফএস দ্বারা না শুধু এফ দ্বারা প্রকাশ করলাম। ঘুমাইস না বেড়া, ওই চোখের ছোট ছোট করে দেখতেছে। আচ্ছা, সীমান্তিক ঘর্ষণ বললে না এফএস দ্বারা প্রকাশ করছিলাম, মনে করো এবার আমি ঘর্ষণ বলে শুধু এফ দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমি কি লিখবো? এমজি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু এম এ। কারো কি কোনো আপত্তি আছে এই ব্যাপারে? আমি তো বলেই দিলাম কার্যকর বল মানে কি 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 বল কাজ করে। দেখো এই যে দুইটা বল কাজ করতেছে বস্তুর উপর, তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটাই কার্যকর বল। সামেশন অফ এফ মানেও কার্যকর বল। এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, কি একটা হচ্ছে এমজি সাইন থিটা নিচের দিকে ফেলে দিতে চাচ্ছে, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে। তো দুইটা বল দুই দিকে কাজ করতেছে, তো আমার কার্যকর বল হচ্ছে ওই দুইটা বলের বিয়োগফলের সমান। শেষ না? ওটা স্যার ম্যাথে দেখাবো কোনটা বসানো। এতটা কি সবাই বুঝতে পারছো? ব্যাস শেষ, স্থিতি ঘর্ষণ শেষ। বিসমিল্লাহ করে টাইটেল দাও, গতি ঘর্ষণ। বাবা পজ মার, নিচে সুইচ কিন্তু, হ্যাঁ দিছিস না বাবা? সবাই দিকে তাকাও। যদিও স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম যে স্যার একটু আগে যে জিনিসটা দেখাইছিলাম কার্যকর বল, ওইটা একটু স্যার একটা জিনিস আসলে বেশি না আগে বলে ফেলছি। কথা হচ্ছে কার্যকর বলটা আসলে স্থিতি ঘর্ষণের কোনো টপিক না, কার্যকর বলটা আসলে গতি ঘর্ষণের টপিক। কেমনে? খেয়াল করে দেখো, এখানে কিন্তু মুভ করা শুরু হয়েছিল বস্তুটা, তো মুভ করা শুরু হলে তো আর স্থিতি ঘর্ষণ নিয়ে কোনো কথা হবে না। কোনো একটা বস্তু যদি মুভ করা শুরু করে তাহলে স্থিতি ঘর্ষণ নিয়ে কোনো কথা হবে বাবা? তাহলে কি নিয়ে কথা হবে? গতি ঘর্ষণ নিয়ে কথা হবে। তাহলে ওই মুভ করা টপিকটা আসলে এটার অন্তর্গত। কথা কি আমি বুঝাতে পারি নাই কি বলছি? সমস্যা না, আমি দরকার হলে এখানে আরেকবার একটু ছোট্ট করে বুঝিয়ে দিব। আসো সবাই এখন যে টপিকটা স্টার্ট করবে এটার নাম হচ্ছে গতি ঘর্ষণ। টপিকের টাইটেল দাও, স্টার্ট করি, সংজ্ঞাটা লিখে ফেলো। যখন কোনো বস্তু পৃষ্ঠের ওপর দিয়ে এটা কিন্তু এই অধ্যায়ের বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং টাফ টপিকের মধ্যে একটা, ঘর্ষণ বারবার বলছি আমি শুরুতেই। আচ্ছা, যখন কোনো বস্তু কোনো পৃষ্ঠের উপর দিয়ে স্থির বেগে চলতে থাকে, দেখছো আগের বার কিন্তু স্থির ছিল, বাট এবার যেহেতু গতি নিয়ে পড়তেছি তাহলে তার স্থির থাকবে না, তাই না? এবার সে মুভ করবে, চলতে থাকবে। তাহলে যখন কোনো বস্তু কোনো পৃষ্ঠের উপর দিয়ে স্থির বেগে চলতে থাকে তখন যে ঘর্ষণ বল অনুভব হয় সুষম বেগে, মানে বেগের মান বাড়তেছেও না কমাইতেছেও না, স্থির বেগে চলতে থাকে, তখন এর গতির বিপরীত দিকে 10টা মিনিট তখন এর গতির বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতি ঘর্ষণ বলে। এবার যে টপিকের টাইটেল দিবা সেটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। যে টপিকের টাইটেল দিবা সেটার নাম হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে আমরা মিউ কে দ্বারা প্রকাশ করি।
কেন? মিউ দ্বারা বোঝায় হচ্ছে গুণাঙ্ক, আর কে দ্বারা বোঝায় হচ্ছে কাইনেটিক। কাইনেটিক মানে কি? গতিশীল। আমরা পড়ি না কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, দ্যাটস ওয়াই কে দ্বারা বোঝায় কি বাবা? কাইনেটিক। কাইনেটিক মিন্স গতি। তাহলে গতি ঘর্ষণ গুণাঙ্কের আগে সূত্রটা একটু লিখে দেই, তারপরে সংজ্ঞাটা লিখে দেই। মিউ কে ইকুয়াল টু, মনে রাখবা, এফ কে ডিভাইডেড বাই আর। মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই আর। তাহলে দেখো সংজ্ঞাটা আমি কি বলবো? সংজ্ঞাটা বলবো এই যে এফ কে এবং আর এর অনুপাতকে কি বলবো? কি জানি বলে? গতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো। হ্যাঁ, বুঝে নেই, ওটা আবর্ত ঘর্ষণ। তাইলে লেখা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, সেটা সংজ্ঞাটা লেখো। গতীয় ঘর্ষণ বল গতীয় ঘর্ষণ বল এবং গতীয় ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়া, অভিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাতকে মিউকে বলে। মিউকের সূত্র কি? এফ কে বাই আর, যেখানে এফ কে দ্বারা কি বোঝায়? গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। হ্যাঁ হ্যাঁ, একটা দুটো তো থাকতেই পারে। আর আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া, অভিলম্বিক প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। ডান। কথা না, দ্রুত, এর পরের ব্যাচে আসা বসছে, দ্রুত। আচ্ছা, এবার একটু স্যারের দিকে তাকাও, একটু ক্লিয়ার। এবার আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র লেখাবো। সেটা হচ্ছে গিয়ে, দেখো তো গতি ঘর্ষণে কি হবে? বস্তুটা গতিশীল থাকবে, তাই না বাবা? বস্তুটা গতিশীল থাকবে। দেখো তো, একটা বস্তু যদি গতিশীল থাকে, একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে কাহিনীটা কি বলতো? এই যে একটা বস্তু, এই বস্তুটা মনে করো নিচের দিকে গতিশীল। কি বলে গতিশীল? ধরলাম এফ বলে গতিশীল, তার মানে এফ বলে সে সামনে আগাচ্ছে। তাহলে বিপরীত দিকে যেহেতু সে গতিশীল, তাহলে বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে এফ কে, কারণ এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তার মানে সে গতিশীল থাকলে বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে এফ কে, বা কি জানি বলে এটারে, গতীয় ঘর্ষণ বল। কথা বুঝতে পারি না। তবে মনে করো একটা বস্তু যদি সামনে আগাইতে থাকে এবং বস্তুটার মধ্যে যদি ত্বরণও থাকে, তখন আমরা কি লিখতে পারবো? এখান থেকে সূত্রটা হবে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। ব্যাস, লিখে ফেলো। ওই যে এটাই আসলে ওই সূত্রটা। কোন সূত্রটা থেকে আসছে? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এই সূত্রটা থেকে আসলে এই সূত্রটা আসছে। সামেশন অফ এফ মানে কি? কার্যকর বল। কার্যকর বল মানে কি? কি বল কাজ করতেছে? দেখো এফ বলে সে নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে এফ বড়, আর এফ কে হচ্ছে বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করতেছে সেটা ছোট। এই জন্য এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এই যে ইকুয়াল টু এম এ। ক্লিয়ার বাবা? আচ্ছা, কেউ যদি কোনোদিন ত্বরণ বের করতে বলে, যে কত ত্বরণে মনে করো বস্তুটা সামনে আগাচ্ছে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করে এ বের করে ফেলতে পারবে। আলটিমেটলি এই সূত্রটা কি হবে? এ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই ছোট হাতের এম। ডান। ছোট হাতের এম দ্বারা কি বুঝাচ্ছি? বস্তুর ভর। সবাই বুঝতে পারছো স্যার? আচ্ছা, এবার স্যার ছোট্ট করে একটু বাকি দুইটা বলে দেই। আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ লেখাবো না বাবা, এটা তোমার বইয়ে আছে, তুমি নিজে পড়লেই বুঝবা। ছোট্ট করে একটা 2 মিনিট স্যারের দিকে তাকাও, এটা পরে লিখে নিও বাবা। স্যার আজকেই পুরো ঘর্ষণটা শেষ করে দিতে চাচ্ছি, যাতে নেক্সট দিনে স্যার ম্যাথ স্টার্ট করতে পারি ইনশাল্লাহ। হোয়াট ইজ আবর্ত ঘর্ষণ এন্ড হোয়াট ইজ প্রবাহী ঘর্ষণ? আগে প্রবাহী ঘর্ষণটা বলি। দেখো বাবা, পানি যখন প্রবাহিত হয়, পানির কি বিভিন্ন লেয়ার থাকে না? পানির কি বিভিন্ন লেয়ার থাকে না? তাহলে একটা লেয়ারের সাপেক্ষে আরেকটা লেয়ার কি বাধাগ্রস্ত হয় না? একটা লেয়ার কি আরেকটা লেয়ারের গতিকে বাধা দেয় না? তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। কথা বুঝতে পারছি? আর আবর্ত ঘর্ষণ হচ্ছে কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন যে বল কাজ করে, তখন যে
ঘর্ষণ কাজ করে, সেটাকে আমরা কি বলি বাবা? প্রবাহী ঘর্ষণ। সরি, প্রবাহী না, আবর্ত ঘর্ষণ। উদাহরণ, এই যে গাড়ির চাকার গতি, গাড়ির চাকার গতি কি হবে? একটা আবর্ত ঘর্ষণের উদাহরণ। প্রবাহী ঘর্ষণের উদাহরণ হবে যেরকম অনেক সময় খেয়াল করে দেখিও, আমরা কোনো একটা কার্ডের উপরে বা কোনো কিছুর উপরে একটা মধু, এরকম 1-2 চামচ মধু রেখে এরকম করে কাট করি না, দেখবা মধুর সামনের দিকের অংশটা খুব আগায় গেছে, মানে মধুটা এরকম হয়ে যায় আর কি, যে এরকম হয়ে যায়। দেখো সামনের দিকের অংশটার মধু কি হয়ে যায়? আগায় যায়। কারণ কি? উপরের দিকে বেগ বেশি, নিচের নিচের পৃষ্ঠ তো একটা একটাকে বাধা দিচ্ছে। দেখো উপরের দিকে বাধা দিচ্ছে না একটা একটাকে? না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। গতির বিপরীত দিকে কি বাধা দিচ্ছে না? এটা মানে দেখো আমি কাট করছি এই বরাবর, তাহলে মধুটা নিচের দিকে পড়ে যেতে চাচ্ছে, তাহলে নিচের লেয়ার গুলা কি